আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন একেএস সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজদিন নাসিরুদ্দৌলা এবং আতিকুর রহমান। এবারে পুরো খবর। দিল্লির প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্য ভারত সমর্থন করে না। ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও দাবি করেন, ওই সংবাদ সম্মেলন আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। এই একই প্রসঙ্গে বাংলাদেশের মন্ত্রীরাও কথা বলেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের পথে হাঁটার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিলেও এদেশের মানুষ তাদের আর গ্রহণ করবে না। ঢাকার হুঁশিয়ারির পরেও দিল্লি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসির আয়োজনে সাজাপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। এরপরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল ভারত। এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনা যেসব কথা বলেছেন তা সমর্থন করে না ভারত। ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। Stated government's position on the issue before the press conference happened. You would have seen those remarks. You were present here. I am reiterating it here. Government had no role to play in what was an event by a private media entity, and government does not endorse anything said at the forum, especially with regard to the duly constituted government of Bangladesh. এদিকে হাসিনার রাজনীতিতে ফেরার সুযোগ দেখছে না সরকারের একাধিক মন্ত্রী। কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি দিলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গ্রহণ করবে না দেশের মানুষ। আর ঝিনাইদহে আইনমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরেই আইনের মুখোমুখি হওয়ার পরামর্শ দিয়েছেন। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশে রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। এর আগে ভারতকে ফ্যাসিবাদের সাথে থাকবে নাকি বাংলাদেশের জনগণের সাথে থাকবে, সে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। They have to make a very intelligent decision what they want to do in the future. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয় দিল্লিতে আওয়ামী লীগ প্রেস কনফারেন্স করতে পেরেছে। জুলাইয়ের চিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এমন অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। 24-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনী, যার শিরোনাম জুলাই এখনো শেষ হয়নি। এ সময় বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এনসিপির শীর্ষ নেতারা। পরে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নেন তারা। যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। প্রদর্শনী শেষে আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দিল্লিতে প্রেস কনফারেন্স করতে পেরেছে আওয়ামী লীগ। আর জামায়াত সেক্রেটারি জুলাই সনদ নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন। সামনের মঞ্জিল আমাদের অতিক্রম করতেই হবে, এই সংগ্রামে আমাদেরকে সামনে চলতে পারতেই হবে। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, কিন্তু ক্ষমা চায়নি। অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যে কোনো তুলসপত্রে, এটাই তাদের জন্য। এ সময় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সাজা দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সংসদে সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয়।
এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর তেজগাঁওয়ে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান এবং বলেন সব পক্ষকে সহনশীল হওয়ার। সরকারের মেয়াদ পূর্ণ করতে দেওয়া হবে না এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন হুঁশিয়ারি ফ্যাসিস্টের আচরণ। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক গণমাধ্যম নিয়ে এডিটর কাউন্সিলের সেমিনার, যেখানে অংশ নেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং নানা পেশার প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। গুরুত্বারোপ করা হয় মুক্ত ও মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। ভাইব্রেন্ট মিডিয়া চাই এবং অলরেডি 6 মাস বা এরও আগে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আমি মনে করি যে খুবই একটা ফ্যান্টাস্টিক একটা স্বাধীনতা আছে। জনগণের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা স্থায়ীভাবে নিশ্চিত হয়। আমাদেরকে প্রথমে অধিকার অর্জন করতে হবে। সেই অধিকারটা হচ্ছে আমি জনগণের পক্ষে দাঁড়াবো এবং জনগণের কণ্ঠস্বর হয়ে আমি আমার অধিকার পাবো, ক্ষমতাকে প্রশ্ন করবার এবং যারা যারা প্রশ্নের আওতায় আসতে পারে তাদেরকে প্রশ্ন করব। পূর্বের মতো গণমাধ্যমের উপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জানান, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। ফলে শুধুমাত্র সরকার বনাম সাংবাদিক তা না, মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। সংসদে সমাধান না করে রাজপথে সরকারের সমালোচনা করা গণতন্ত্র নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আহ্বান জানান গণতন্ত্রের স্বার্থে সব পক্ষকে সহনশীল হওয়ার। টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আপনারা অস্থির হবেন না, আপনারা ধৈর্যটাকে রাখতে হবে, সহনশীলতা রাখতে হবে, নাহলে গণতন্ত্রকে কখনোই এগিয়ে নেওয়া যাবে না। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও জানান বিএনপি মহাসচিব। অল্প সময়ের মধ্যে সরকার সবকিছু। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘাত সংঘর্ষে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও অনেকেই আশা করছেন সহাবস্থানের। এমন অবস্থায় বিশেষজ্ঞদের শঙ্কা, জুলাইয়ের ঐক্য যদি নষ্ট হয় তাহলে উত্থান হতে পারে তৃতীয় পক্ষের। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘাতে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। আবারও হেলমেট, রামদা, চাপাতির মহড়ায় বিভিন্ন ক্যাম্পাসে যেন ফিরে এসেছে পুরনো চেহারা। জুলাই আন্দোলনের পর সহিংসতা মুক্ত শিক্ষাঙ্গনের যে প্রত্যাশা ছিল, সাম্প্রতিক ঘটনাগুলো তা প্রশ্নের মুখে ফেলেছে। এতে ক্লাস পরীক্ষা সহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। 5ই আগস্টের আগে আমরা যে ছাত্র রাজনীতির নোংরা ছাত্র রাজনীতি আমরা আসলে প্রত্যাখ্যান করেছি। আমরা ছাত্র সমাজ এবং ইউনিভার্সিটিগুলোতে আমরা এখন দেখতেছি আবার ওই রকম নোংরা ছাত্র রাজনীতির আবার আস্ফালন দেখা যাচ্ছে। এতগুলো শহীদের তাজা রক্তের প্রাণ বিলিয়ে দেওয়ার পরেও যখন আবার এই ধরনের একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করতেছে, সেক্ষেত্রে মনে হয় যে আমরা আসলে অনেকটা আশাহত। যদিও এ নিয়ে ছাত্রদল ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব হাঁটছে সেই পুরনো পাল্টা অভিযোগের পথেই। গত 2 দিন যেটি হয়েছে সেটি আসলে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তাদের বিতর্কিত কর্মকাণ্ড এবং একই সাথে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কারণে এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। মানে এটা কোনো সংঘর্ষ নয়, এগুলো পরিকল্পিতভাবে আধিপত্য বিস্তার করতে গিয়ে বা আধিপত্যকে ধরে রাখার জন্য তারা ক্যাম্পাসে এই সন্ত্রাস বা এই জাতীয় হামলাগুলো তারা চালানো।
তবে সাংঘর্ষিক পরিস্থিতি প্রত্যাশিত নয় বলেও স্বীকার করেছেন তারা। সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা যে তা ভালোভাবে নেয়নি তাও অনুধাবন করছেন বড় দুই সংগঠনের নেতারা। যে সংঘাতটি হয়েছে এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। আমরা মনে করি এই পরিস্থিতি উন্নতি হওয়া দরকার এবং আজকে তো বিভিন্ন ক্যাম্পাসগুলোতে অত্যন্ত স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। মারামারি তো কোনো সমাধান না, এবং আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো একচেটি আক্রমণ করেছে, আমরা তো এখানে কোনো ভূমিকা রাখি নাই। ঢাকা কলেজে তারা কোনো উস্কানি ছাড়াই দোয়া অনুষ্ঠান শহীদদের জন্য, জুলাই শহীদদের জন্য, সেখানে আক্রমণ করেছে। বিশ্লেষকদের মতে বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন কখনোই সহিংসতায় রূপ না নেয়। এক ধরনের অসহিষ্ণু আচরণ আস্তে আস্তে সবার মধ্যে দানা বাঁধতেছে, যেটা কিছু কিছু ভায়োলেন্সেরও বিচ্ছিন্নভাবে কিছু কিছু সহিংস আচরণেরও সৃষ্টি করছে আর কি। তো যত আপনি এই বিপদটা উপলব্ধি না করবে রাজনৈতিক দলগুলো, যে আমার দুর্বলতার সুযোগে আবার সেই শক্তি ফিরে আসতে পারে। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া নতুন রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলো আর যেন রাজনৈতিক সহিংসতার মঞ্চ না হয়ে ওঠে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। অতীতে 3 দফা ব্যর্থ হওয়ার পর আবারও সচল হচ্ছে রাজধানীকে ঘিরে চক্রাকার নৌরুট। অতীতে সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতার ইতিহাসের কারণে এবার বেসরকারি উদ্যোক্তাদের খোঁজ করছে সরকার। মন্ত্রী যেটি বলছেন যে 3 মাসের মধ্যে একাধিক রুটে দৃশ্যমান হবে ওয়াটার বাস। বিস্তারিত সহকর্মী সাদ বিন শফিকের রিপোর্টে, আর ছবি তুলেছেন মেহেদি মিরাজ। অনিশ্চয়তার মেঘ ফুঁড়ে উঁকি দিচ্ছে সম্ভাবনা। যে নদীকে বলা হয় শহরের প্রাণ, অবাধ যাতায়াতের সহজ মাধ্যম, তাই যেন বড্ড অবহেলিত ঢাকার বাস্তবতায়। অতীতে যাত্রী পরিবহনে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু আর তুরাগ নদীতে ওয়াটার বাস চালানোর পদক্ষেপ নেওয়া হয়েছে কয়েকবার। 2004 সালে এই সেবা চালুর মাসখানেকের মধ্যেই বন্ধ হয়ে যায়। এর 6 বছর পর 2010 সালে 2 কোটি টাকা ব্যয়ে আবারও নামানো হয় 2টি ওয়াটার বাস। তৃতীয় দফায় 2013 সালে 6টি ওয়াটার বাস গাবতলী সদরঘাট রুটে যাতায়াত শুরু করলেও সেটিও বন্ধ হয়ে যায় কদিন বাদেই। গত এক যুগে অনেক জল গড়ানোর পর ঢাকার চারপাশের নদীতে আবারও ওয়াটার বাস নামাতে চায় নতুন সরকার। নৌ কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে গুরুত্ব পাবে সদরঘাট থেকে আশুলিয়া রুট, কেননা এ রুটে সদরঘাট, সোয়ারিঘাট, খোলামোড়া, বসিলা, আমিনবাজার, সিন্নিটেক ও আশুলিয়াতে বিআইডব্লিউটি এর অবতরণ ঘাট বা ল্যান্ডিং স্টেশন আছে। এগুলোর মধ্যে কোন কোন স্টপেজে নৌযান চালানো যায় তার সম্ভাব্যতা যাচাই চলছে। দূষণ যেখান থেকে হচ্ছে সেটা বন্ধ করা, পানির প্রবাহটা সচল রাখা, এখানে অবাধে যাতে আপনার যেটা বলে ওয়াটার বোটগুলি চলতে পারে বা ওয়াটার বাসগুলি যাতে চলতে পারে, সে তার জন্য একটু প্রচারণা চালানো। 20 মিনিট 25 মিনিট পর পর যদি বোট ছাড়ে তাহলে মনে হয় যাত্রীরা উৎসাহিত হবে। তাহলে এখন নাই দূষণ, নাব্যতা সংকট, ল্যান্ডিং স্টেশন থেকে গন্তব্যে যেতে ভোগান্তির কারণে সফলতার মুখ দেখেনি আগের উদ্যোগগুলো। তাই এবার এসব সীমাবদ্ধতা দূর করতে বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করতে চায় সরকার। বিআইডব্লিউটিসির যেহেতু এটা অভিজ্ঞতা আছে তিক্ত, যে তারা ওখানে লাভ করতে পারেনি, তো আমরা বেসরকারি খাতকে বেশি উৎসাহিত করেছি। তো তাদের সাথে আমি মনে করছি 2 থেকে 3 মাসের মধ্যে আমরা তাদেরকে এখানে ফাংশন করানোর ক্ষেত্রে একটা কাছাকাছি জায়গায় পৌঁছাতে পারবো এবং ফাংশন করাতে পারবো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ওয়াটার বাস নিয়ে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে সরকারকে, তা না হলে অপচয় হতে পারে রাষ্ট্রের অর্থ। নতুন করে যদি আমাদেরকে নৌ রুটগুলোকে চালু করতে হয়, অবশ্যই আগে কেন ব্যর্থ হয়েছিল সেটার একটা স্টাডি করার প্রয়োজন আছে, এবং সেই ভুলগুলোকে কারেকশন করে আমাদেরকে ধাপে ধাপে যদি আমরা নৌ রুট, সার্কুলার একটা নৌ রুট করতে পারি, দেখা যাবে যে আমার সড়কের উপর চাপটা কমবে এবং হচ্ছে যে যানজটটা কমবে। সরকারের তথ্য বলছে বৃত্তাকার নৌ রুটে নৌযান চালাতে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান গুনেছে বিআইডব্লিউটিসি। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিএনজি স্টেশনের সরবরাহ, তবে বাসাবাড়ির গ্যাস নিয়ে ভোগান্তির নিরসন হয়নি এখনো। রাজধানীর অনেক এলাকায় এখনো চুলা জ্বলছে না। বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলা যারা ব্যবহার করছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। গ্যাসের সমস্যা কম বেশি সারা বছরই থাকে, কিন্তু 2 সপ্তাহ ধরে এটি দুর্ভোগের সীমা ছাড়িয়েছে।
পেট্রোবাংলা জানিয়েছে এলএনজি সরবরাহ আগের চেয়ে বেড়েছে, কিন্তু বাসাবাড়িতে এর প্রভাব নেই। 8টা-9টা পরে একটু বাড়ে, কিন্তু এই দিনে রাতে এই যে এখন তো এটা নাই বললে চলে, এইভাবে চলছে। আসলে আমাদের জীবনটা কিভাবে চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। পার্সোনালি যে হোটেল থেকে নিয়ে আসি খাইছি, কেউ হয়তো দেখা যায় যে চুলা কিনে নিয়ে আসি, ইলেকট্রিক চুলা কিনে আনি পাক করে খাইছি। আমরা গ্যাস অফিসে গিয়ে কমপ্লেন করছি, তারা কোনো রেসপন্স করে নাই, আমরা নিজেরাই করতেছি। রান্না বান্নার গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে গভীর রাত অবধি। এই রাত জাগতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এছাড়া ইলেকট্রিক চুলা ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। যখন দরকার রান্না খাওয়ার ওই টাইমটা আমরা একদমই পাই না, অনেক সমস্যায় আছি আমরা। বাচ্চা কাচ্চা স্কুল থেকে এসে খাবার পাই না, সকালে নাস্তা তৈরি করতে পারি না। এত টাইম দাঁড়াই থাকতে হয়, যখন গ্যাস আসে তখন একেবারেই কম আসে, তখন অনেক টাইম নিয়ে কিচেনে থাকতে হয়। এই জন্য আমার নিজেরও শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে। বাসাবাড়িতে দুর্ভোগ অব্যাহত থাকলেও ফিলিং স্টেশনে শুক্রবার পরিস্থিতির উন্নতি হয়েছে। দেখা যায়নি যানবাহনের দীর্ঘ সারি, তবে পুরো সক্ষমতায় গ্যাস পেতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। কালকে পরশু থেকে মোটামুটি একটু ভালো সিচুয়েশনই হয়েছে, প্রেশার মোটামুটি ভালোই থাকে, ইংলেটও মোটামুটি ভালো 8-9 চলে। আজকে 2 দিন ধরে মোটামুটি সিএনজির প্রেশারও আছে, গ্যাসও আছে, কিন্তু অফিস খুললে বোঝা যাবে কিরকম পরিস্থিতি হয়। গেল 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এতে রাজধানী সহ বিভিন্ন জায়গায় কমে যায় গ্যাস সরবরাহ। তবে বৃহস্পতিবার ভোর থেকে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। গরমে বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও সেই বৃষ্টি ডেকে আনছে নতুন সংখ্যা। থেমে থেমে বৃষ্টি, জমে থাকা পানি আর অনুকূল আবহাওয়ায় এডিস মশা বাড়ছে। রাজধানী থেকে শুরু করে প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রতিদিনই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সহকর্মী জিনিয়া কবির সূচনা রিপোর্ট করেছেন। বৃষ্টির প্রতিটি ফোঁটায় নতুন করে যেন দানা বাঁধছে আতঙ্ক। জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা, যার কামড়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। প্রায় প্রতিদিনই জ্বর, তীব্র ব্যথা, বমি, এমনকি রক্ত বমির মতো জটিল উপসর্গ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন ভুক্তভোগীরা। গেছে মঙ্গলবার একটা জ্বর, শরীরের ব্যথা করছে, আর জ্বর আছে, আর মাথার ব্যথা অনেক আছে। ডাক্তার দেখাইলাম, দেখার পরে একটু জ্বরটা কমলো, কমার পরে ব্যথা কমে না, নাভির গোড়া ব্যথা, ওই ব্যথাটা আর কমে না। পরে 2 দিন পরে হুড়মুড়ি বমি হইলো, বমি হওয়ার পরে চাকা চাকা রক্ত, পচা রক্ত। প্রচুর প্রোডাক্ট দিয়ে ওদের রাখতেছে, কিন্তু কোনোভাবে তো কোনো কাজ হচ্ছে না। ইভেন মশারি টানানোর থেকে শুরু করে উইন্ডো সব কিছু অফ করে রাখে অলওয়েজ। তারপরও যে এই ম্যালেরিয়া, এই ডেঙ্গুটা কোথা থেকে আসলো আই ডোন্ট নো। পরিসংখ্যান বলছে এবছর জুন জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী। একই সময়ে বেড়েছে মৃত্যুও। চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি: মোট মৃত্যু 59 জন, জুলাইয়ে সর্বোচ্চ আক্রান্ত 9,206 জন। মাসভিত্তিক মৃত্যু: আগস্টে 5 জন, জুলাইয়ে 36 জন, জুনে 5 জন, মে মাসে 1 জন, ফেব্রুয়ারিতে 2 জন, জানুয়ারিতে 2 জন। চিকিৎসকরা বলছেন, সময় মতো চিকিৎসা নিলে ডেঙ্গু নিয়ে আতঙ্কের কিছু নেই, তবে অবহেলা কারণ হতে পারে প্রাণহানির। যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে যদি পেশেন্টের হাইপারটেনশন থাকে বা গিয়ে ডায়াবেটিস মেলাইটাস থাকে বা অন্য কোনো ধরনের কিডনির পেশেন্ট থাকে, অনেক পেশেন্ট দেখা যায় অনেক কিডনি ডিজিজ থাকে, তো তাদের জন্য আসলে এটা অনেক বেশি ভয়ঙ্কর। তাদের আমি বলবো যে সচেতনতাটাই আমাদের এখন দরকার। বিশেষ করে আমাদের মসকিটো রিপেলেন্ট ইউজ করতে পারি যারা বাইরে থাকে, আর ঘরে তো বাসায় তো অবশ্যই দিনের বেলা ঘুমাইলেও মশারি, রাতে ঘুমাইলেও মশারি ইউজ করা উচিত। বর্ষায় বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তাই কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। উদ্বোধনের পর আজ প্রথম ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এবং সেখানে রাখা শহীদ স্মৃতিচিহ্ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিভিন্ন নিদর্শন দেখে অনেকেই হয়ে পড়েন আবেগ আপ্লুত। কেউ কেউ আবার ফিরে যান 24 জুলাই আগস্টের প্রতিবাদ মুখর দিনগুলোতে। দর্শনার্থীরা জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জাদুঘর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার সংগ্রামের প্রতীক হয়ে থাকবে।
এই স্মৃতি জাদুঘর জুলাই শহীদ মেহেদীর মায়ের জন্য বেদনা আর অসহনীয় স্মৃতিকাতরতার। এখানে রাখা আছে তার শহীদ সন্তানের স্যান্ডেল, যা দেখে চোখের অশ্রু নদীতে প্লাবন ডেকে গেল এই মার। আমি আয়া আমার ছেলের ভাই না, একটা জুতা আমার এক মহিলা দিছে, যেই যে আপনার ছেলের জুতা বইরা রয়েছে, এই যে রক্ত আমার বউদের তো আমি ভাই নাই। শুধু শহীদ মেহেদীই নয়, জুলাই গণঅভ্যুত্থানে আরও যারা হারিয়েছে প্রাণ ও হয়েছে অঙ্গহানি, তাদের আত্মত্যাগের নিদর্শন দেখে আর্দ্র হয়ে উঠছে দর্শনার্থীদের মন। ছুটির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নেমে আসে দর্শনার্থীদের ঢল। কেউ কেউ আসেন ঢাকার বাইরে থেকেও। জাদুঘরের সবুজ ঘাসে প্রতীকী কবর, ভাস্কর্য আর জনরোষের স্মৃতিচিহ্ন অনেককে ফিরিয়ে নিয়ে গেল 24 জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে। এটা একটা জীবন্ত জাদুঘর। হ্যাঁ, পৃথিবীর কোথাও এরকম জীবন্ত জাদুঘর আছে কিনা জানি না, এটা আমাদের চোখের সামনে ঘটনাটা ঘটেছে। আজকে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা মনে হচ্ছে আমার বুকের ভেতর ক্ষত এবং বুলেটের চিহ্ন লেগে আছে। এত এত মৃত্যু, এত সব স্মৃতি দেখে মনটা আসলে খুব খারাপ লাগতেছে। গেল 2 দিনে দর্শনার্থীদের সংখ্যা যেভাবে বেড়েছে, এতে জাদুঘরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে শঙ্কা প্রকাশ করলেন অনেকে। নিরাপত্তার ব্যবস্থাটা খুবই খারাপ, এখানে উচিত যে সুন্দরভাবে একটু ঢুকতে দেওয়া। বর্তমান সরকারকে বলবো যে আপনারা একটু এই জুলাই যে স্মৃতি জাদুঘর এটা নিরাপত্তার ব্যবস্থা করেন, কারণ নিরাপত্তার প্রচুর ঘাটতি আছে এখানে। যে ভবন ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু, তা আজ পরিণত হয়েছে রক্তের ত্যাগের স্মারকে। তাই আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যোগাবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। জামায়াত ও এনসিপি মব সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে। ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তবে আবার দেশকে ব্যর্থ করার জন্য জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সচিবালয়ে সর্বশেষ মব করা হয়েছে। এইটাও আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় এবং সেই অবনতির দায়কার জামাত ইসলামের। সুতরাং বাংলাদেশে যে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির কথা আপনি বলছেন, এই অবনতি মূলত করছে জামাত ইসলাম এবং এনসিপি বিভিন্ন জায়গায় মাপ করে। খেলার খবর, ক্রিকেট। 3 দিনের প্রস্তুতি ম্যাচে পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। দ্বিতীয় দিন শেষে 73 রানে পিছিয়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ 2 উইকেটে 19 রান। প্রথম ইনিংসে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ 355 রানে অল আউট। ব্যাট হাতে মেহেদী মিরাজের পর বল হাতে আলো ছড়িয়েছেন পেসার হাসান মাহমুদ। 3 দিনের প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ আনকড়া খেলোয়াড়দের নিয়ে গড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তবুও দ্বিতীয় দিন শেষে হারের শঙ্কায় টিম বাংলাদেশ। বল হাতে কোরি রকি চৌলির পর ব্যাট হাতে ব্যবধান গড়ে দিয়েছেন টিগ উইলি। এই মিডল অর্ডার ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে প্রায় 100 রানের লিড নিয়েছে স্বাগতিকরা। 2 উইকেটে 51 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। তখনও 212 রানে এগিয়ে টাইগাররা। জশ ফিলিপকে 24 রানে ফিরিয়ে তৃতীয় উইকেটে 51 রানের জুটি ভাঙেন হাসান মাহমুদ। এরপর শুরু টিগ উইলির প্রতিরোধ। ক্রিজে সঙ্গী বদলালেও বদলাননি তিনি। পেস কিংবা স্পিন সমানতালে সামলেছেন সফরকারী বোলারদের। চতুর্থ উইকেটে জ্যাক ক্লেটনকে নিয়ে 73 আর ষষ্ঠ উইকেটে জ্যাক ডোরানকে নিয়ে গড়েন 167 রানের জুটি। ক্লেটনের 50 আক্ষেপ থাকলেও তা পূরণ করেন ডোরান, থামেন 76 রানে আর টিক তুলে নেন সেঞ্চুরি। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন 130 রানের দারুণ ইনিংস। ক্রিকেট অস্ট্রেলিয়ার লিড ঠেকাতে 7 বোলার ব্যবহার করেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে এদিন বোলিং করতে পারেননি তাইজুল ইসলাম। প্রথম 2 সেশনে তেমন কিছু করতে না পারলেও শেষ বিকালে জ্বলে ওঠেন বাংলাদেশ বোলাররা। 49 রানে তুলে নেন স্বাগতিকদের শেষ 5 উইকেট। বল হাতে সবচেয়ে সফল হাসান মাহমুদ। দারুণ কাজে দিয়েছে তার কাউন্টিতে খেলার অভিজ্ঞতা। এদিন 3টি সহ ইনিংসে মোট 4 শিকার টাইগার পেসারের। 2টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। 92 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ, কিন্তু 19 রানে সাদমান ইসলাম ও মুমিনুলের উইকেট হারিয়ে বিপাকে সফরকারীরা। এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে 263 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। জহির সাগর,
চ্যানেল 24। দেশের বাইরের খবর জানাবো এবার। যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে মক্কায় চুক্তিতে সই করে তিনটি দেশ। যৌথ বিবৃতিতে বলা হয়, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তবে এতে দেশগুলোর নির্দিষ্ট দায়বদ্ধতা বা সামরিক অঙ্গীকারের বিস্তারিত প্রকাশ করা হয়নি। চুক্তি স্বাক্ষরের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে মক্কায় উমরা পালন করেন। দর্শক, এই ছিল সন্ধ্যা 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।